স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গুড মর্নিং এভরিওয়ান। মর্নিং। প্রতি উত্তরে বলল ফাহিম। তবে ফারহান নিশ্চুপ, আফরার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। হঠাৎ ফারহানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভড়কে গেল আফরা। নিজেকে দেখে নিল এক পলক। না, সব কিছু তো ঠিকই আছে, তবে মানুষটা এইভাবে তাকিয়ে আছে কেন? আফরা তাই সরাসরি প্রশ্ন করলো, এনি প্রবলেম ফারহান? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি ওকে মর্নিং ওয়াকে যাচ্ছেন আমাদের সাথে? ফারহানের কাট প্রশ্ন। ফাহিম হঠাৎ ফারহানের এরূপ আচরণে অবাক, তাই বিষয়টা সামাল দেওয়ার জন্য বলল, ও, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আফরাও আসলে আমাদের সাথে মর্নিং ওয়াকে যাবে। ফাহান আবার নিজে বড় বড় চোখ দিয়ে পর্যবেক্ষণ করে নিল আফরাকে। এই দৃষ্টিতে কোনো অশ্লীলতা না থাকলেও একরাশ তীব্রতা ছিল। একজন বাঙালি মেয়ে স্বাভাবিকভাবে বিব্রত হয়ে পড়ে এমন দৃষ্টিতে। তবে আফরার মধ্যে এমন কোনো বিষয় লক্ষ্য করা গেল না। সে দাঁড়িয়ে আছে ঠায়ভাবে। বেশ কিছুক্ষণ মৌনতা কাটানোর পর আফরা বিরক্তি নিয়ে ফারহানকে বলল, গতকাল আমি আপনাকে এইভাবে দেখছিলাম বলে কেমনটা করছিলেন আপনি, এবার আমায় এভাবে দেখছিলেন কেন? খেয়ে ফেলবেন নাকি আপনি আমায়? ফাহিম বোকার ন্যায় আফরার উদ্ভট কথা শুনে ফাহানের দিকে তাকালো। ফারহান একটু অপ্রস্তুত হলেও সামলে নেয় নিজেকে। এই মেয়ে ভারী সাংঘাতিক, অন্য 4-5টা মেয়ের মতো লজ্জার ছিটাংশও এর মধ্যে নেই। যা বলে কাট গলায় বলে ফেলে। এই পর্যন্ত বেশ কয়েকবার নিজের কথা দিয়ে ফাহানকে বাকশূন্য করে ফেলেছে আফরা, যা এই রাজনীতির জীবনে অন্য কেউ করতে পারেনি। আর এই ভিনদেশি মেয়ে তো অন্যরকম। আপনি কাইন্ডলি আপনার টপসটা চেঞ্জ করে আসুন, এটা বাংলাদেশ। আপনি চাইলে স্লিভলেস টপস পরে যেখানে সেখানে মর্নিং ওয়াক করে বেড়াতে পারবেন না। মৃদু গলায় বলে উঠল ফারহান। মনোহরী চোখের প্রখর দৃষ্টি এখনও নিবদ্ধ করে রেখেছে আফরার দিকে। আফরা অল্প বিস্তর অবাক হয়ে নিজেকে পরখ করে নিল পুনরায়। মর্নিং ওয়াকের জন্য বরাবরের মতো ট্রাউজার আর স্লিভলেস টপ পরেছে। ফারহানের কথাটি অজান্তেই এগোতে লেগেছে ওর। অপমানে থমথম করছে ওর মুখখানা। দাঁতে দাঁত চেপে এবার বলল, টপস না পরলে পরবোটা কি শুনি? হাফ হাতা টি শার্ট পরুন অ্যাটলিস্ট। আমার সব টি শার্ট লন্ড্রিতে দিয়েছি আজ। যদি জানতাম যে আপনার জন্য স্লিভলেস টপস পরতে পারবো না, তবে আগেই এইখানে আর আসতাম না আমি। আফরার রাগ লাগছে প্রচণ্ড। এক কথায় রাগে শরীর রিরি করছে। ওর কোনো কাজে বাধা দেওয়াটা কখনোই সে পছন্দ করে না। আর এই অসভ্য মানুষটা কীভাবে ইনডাইরেক্টলি ওকে বাধা দিল। ফারহান বুঝতে পারল না এখানে রাগ করার মতো কী আছে। মুখ দিয়ে অস্ফুট স্বরে তাই বলে উঠল, স্ট্রেঞ্জ গার্ল। আফরা বাংলোর ভেতর ঢুকবে তখনই ফারহান ফাহিমকে বলল, ফাহিম, তুমি এখানে সরে দাঁড়াও আর আফরাকেও দাঁড়াতে বলো, আমি আসছি। বলে নিজের ছোট্ট কুটিরটির দিকে পা চালালো ফারহান। আফরাকে সরাসরি না বললেও ফাহিমকে বলতেই আফরা দাঁড়িয়ে গেছে। 2 মিনিটের মধ্যে একটা ডার্ক চকলেট টি শার্ট নিয়ে আসলো ফারহান। আফরাকে তা ছুঁড়ে মারতেই আফরা তা ক্যাচ করে ধরে ফেললো। হঠাৎ এইভাবে টি শার্ট ছুঁড়ে মারাতে আফরা হতভম্ব হয়ে গিয়েছে। ফারহান পকেটে হাত গুজে শীতল গলায় বলল, 5 মিনিটের মধ্যে এটা পরে আসুন, আমি আর ফাহিম গেটের কাছে অপেক্ষা করছি। চলতে। আফরা কিছু বলতে যাবে, ফারহান পা চালিয়ে চলে গেল গেটের কাছে। ফাহিমও গেল সাথে সাথে। আফরা ফারহানের কথাগুলো বুঝতেই সময় লাগলো বেশ। কপালে পড়েছে সামান্য ভাঁজ। মানুষটা এমন কেন? এতক্ষণ উল্টাপাল্টা কথা শোনালো আর এখন নিজেই ওর টি শার্ট পরতে দিল আফরাকে। ভাবতেই আফরার গালে রক্তিম আবার ছড়িয়ে পড়লো অজান্তেই। ফারহানের দেওয়া টি শার্ট পরে দ্রুত পায়ে বড় গেটের উদ্দেশ্যে চলে গেল আফরা। তারপর পিচ ঢালাই রাস্তার অপার সৌন্দর্যের ভেতর দিয়েই সবাই জগিং শুরু করলো। আফরার কাছে এ যেন এক নতুন অভিজ্ঞতা। জীবনে বহুবার জগিং বা মর্নিং ওয়াক করেছে, তবে চা বাগানের নিপুণতার ভিড়ে সব কিছু লাগছে নতুন। পথে মাঝে মধ্যে কিছু উপজাতি মানুষের দুরন্ত বেগে চা বাগানে ছুটে চলার দৃশ্য দেখা যাচ্ছে। তো কখনো দেখা যাচ্ছে এখানকার বড় বড় বাংলো বাড়িতে কর্মরত মানুষদের নাস্তা নিয়ে এখানে ওখানে যাওয়ার দৃশ্য। একটা জিনিস দেখে আফরার বড়ই ভালো লাগলো যে এখানকার মানুষরা বড্ড কৌতূহলী। নতুন কিছু দেখলে অবাকের ন্যায় সেদিকেই তাকিয়ে থাকে। তবুও আন্তরিকতার কোনো যেন কমতি নেই। কেননা যতবারই আফরা কারোর সাথে চোখাচোখি হয়, প্রতিবারই কেউ না কেউ ঠোঁটে হাসি ফুটিয়ে সাধুবাদ জানাচ্ছে। আফরার মনে হঠাৎ আমেরিকায় থাকাকালীন এক নিত্য সাধারণ দৃশ্য চোখের সামনে ভেসে উঠল।
ভোর হওয়ার পরেই আফরা ওদের ডিসির ফ্ল্যাটের বাইরে যেই পার্ক আছে ওখানে জগিং করত। বলা বাহুল্য আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি অন্য উন্নত 4-5টি দেশের রাজধানীর মতো না। এখানে আধুনিকতার ছোঁয়ার তুলনায় আভিজাত্যটাই একটু বেশি, আর তাই ডিসির পথে সেকালে হেঁটে বেড়ানোতে এক অন্য আনন্দ পেত আফরা। তবে সেখানকার মানুষের যেন অন্যের দিকে চোখ তুলে তাকানোর মতো বিন্দুমাত্র ফুরসত নেই, না আছে সেদিকে কোনো ভ্রুক্ষেপ। আফরা চোখ বন্ধ করলেই আমেরিকার সৌন্দর্য আর ওর ব্যক্তিগত জীবনের কথাগুলো মনে পড়লেও সেখানকার আশেপাশের মানুষদের কথা বড়ই কম মনে পড়ে। তবে বাংলাদেশের ক্ষেত্রে তা হলো উল্টো। এখানে সৌন্দর্য যতটা মানুষকে কাছে টানবে তার থেকেও বেশি কাছে টানবে এখানকার অধিবাসীরা। ফারহানের ইতিমধ্যে চোখ গেল আফরার দিকে। আফরা আনমনে কিছু একটা ভাবতে ভাবতে জগিং করছে। ফারহান কিছু একটা ভেবে হাতের কবজি চেপে ধরে থামিয়ে দিল ওকে। ভাবনায় সুতো হঠাৎ ছেড়ে যাওয়ায় আফরা অবাক। ফাহিমও ইতিমধ্যে থেমে গিয়েছে। ফারহান চাপা কণ্ঠে বলল, ভাবাভাবি বন্ধ করে সকালের এই সৌন্দর্যটা দেখুন। শ্রীমঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট পিচ্ছিল রাস্তা একটা, অসাবধান হলেও ডিরেক্ট পা ভেঙে যাবে। এমনিতেও তো পকর পকর করে মাথা খান আমার, এবার কি পা ভেঙে আমাদের জ্বালাতন বাড়ানোর ইচ্ছে আছে নাকি? ফারহানের এই কথাটা সর্বাঙ্গে আগুন ধরিয়ে দিল আফরার। ঠোঁট চেপে হাঁসফাঁস করে যাচ্ছে। একটা মানুষ এতটা বজ্জাত কীভাবে হতে পারে? দেখতে যতটাই না সুন্দর তার থেকে বান্দর বেশি। ফাহিম ফারহানের কথায় মিনমিনিয়ে হাসতে যাবে, তবে আফরার অগ্নি চেহারা দেখে তার হলো না। ফারহানের পিঠে হালকা বাড়ি দিয়ে বলল, ফারহান রে, তোমার কথার কুল কিনারা বুঝি না। আপনারা বেড়াতে এসেছে আমাদের এখানে, তোমার কাট কাট কথা শুনে তো বিরক্ত হয়ে চলে যাবে। এমন মিষ্টি মেয়ের সাথে এমন করে কথা বলতে তোর ঠোঁট কাঁপে না? মিষ্টি না ছাই? কথাটা ফারহান বিড়বিড়িয়ে বলেই সামনের দিকে রওনা হলো। আফরাও ফারহানের সাথে কোনো কথা বাড়ালো না। শক্তপোক্ত গলায় ফাহিমকে বলে উঠল, সামনে চলুন। অবশেষে শ্রীমঙ্গলের পাওয়ার হাউসের সামনে থামল ওরা তিনজন। এই রাস্তাটি এখানকার একটু উঁচু পথ হলেও সমান্তরাল হওয়াতে হাঁটতে বেশ। আফরা আর চোখে তাকালো ফারহানের দিকে। ফারহান হাঁপাচ্ছে, দুহাত হাঁটুতে ভর দিয়ে উপুু হয়ে নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। চুল বেয়ে ঘাম পড়ছে খানিকটা। দৃশ্যটা একটু অন্যরকম। ফাহিম হাত ঘড়ি দেখে বলে উঠল, 1 ঘন্টা হয়ে গিয়েছে প্রায়, এবার তাহলে ফিরে যাওয়া যাক। তোমার এই একটা সমস্যা ফাহিম, সব কিছু টাইম টু টাইম করতে চাও। বিষয়টা ভালো, তবে সব সময় না। এই যে এখন সকালটা দেখেছো, অন্যান্য দিনের তুলনায় অনেক স্বচ্ছ। আর পাওয়ার হাউসের এই পয়েন্টটা আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা এখানকার ভিউয়ের জন্য। সো চিল অ্যান্ড এনজয় ইট। ফাহিমের কথা শেষ হতে না হতেও শীতল কণ্ঠে বলে উঠল ফারহান। আফরার ঠোঁটের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল ওর কথায়। কেননা ফাহিমের এই কথাটি ওরও ভালো লাগছিল না। কিছু বলতে যাবে এর পূর্বেই ফারহান তা সুন্দরভাবে হ্যান্ডেল করে নিল। ফারহানের এই বিষয়টাই অন্যরকম। হয়তো অনেক গম্ভীর একরোখা মানুষ, তবে অজানা একটা টান কাজ করে। আফরা সময় ব্যয় না করে বলে উঠল, আপনার প্রকৃতি ভালো লাগে ফারহান? ফারহান তাকালো আফরার দিকে। আফরার সরু চোখের দৃষ্টি ফারহানের মধ্যেই আবদ্ধ। ফারহান মৌন স্বরে প্রত্যুত্তর করল, আপনার এই ক্যারেক্টারটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আই জাস্ট লাইক ইট। আফরার ঠোঁটে সূক্ষ্ম হাসি। ফারহান যেন আফরার এমন কথায় মজা পেল এবার, সাথে ফাহিমও। হঠাৎ ফারহান নিজের হাত ভাঁজ করে বলে উঠল, আমার আর কিছু ভালো লাগে না। ধ্যান ফিরল আফরার। একটু আগের কথাটা ওভাবে বলাটা হয়তো ঠিক হয়নি, অপ্রস্তুত হয়েছে বেশ। আফরাকে অপ্রস্তুত হতে দেখে ফারহান ভ্রু নাচালো এবার। চোখে মুখে রম্যতা। এই প্রথম আফরাকে অপ্রস্তুত হতে দেখে মনে অনাবিল শান্তি কাজ করছে। আফরা আমতা আমতা করে শেষ পর্যন্ত বলেই ফেলল, সেটার উত্তর এখন দেব না। আপনার নেচার লাভিং ক্যারেক্টারটা আমার ভালো লাগে, আর আমি সেটা বলে ফেলাম, দ্যাটস ইট। ফারহান সামান্য হাসলো আফরার উত্তর শুনে। তপ্ত নিঃশ্বাস ফেলে বলে উঠল, আচ্ছা, আপনি কি ভাবেন আফরা, আপনি বাংলা অনেক ভালো বলতে পারেন? হঠাৎ এই প্রশ্ন? আর আপনি আমায় জাজ করছেন আমার ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে? দেখুন, হয়তো আমি আমেরিকায় বড় হতে পারি, তবে বাংলা আমি অনেক ভালোভাবেই শিখেছি ছোটবেলায়। তাচ্ছিল্যের গলায় বলল আফরা, যেন ফারহানের এমন কথা ওর কাছে কোনো ব্যাপারই না। ফারহান পকেটে হাত ঢুকিয়ে একটা হাসি দিল পুনরায়।
অতঃপর আফরার কাছে এগিয়ে আসতেই আফরা কিঞ্চিত অবাক হলো। আড়ষ্ট কণ্ঠে ফারহান এবার বলে উঠল, আমার প্রশ্নের উত্তর একটু আগে দিলেন আপনি। হ্যাঁ, মানছি আপনি বাংলা শিখেছেন ছোটবেলায়, তবে নিজের মম ড্যাড ছাড়া কখনোই কারোর সাথে বাংলায় কথা বলেননি। তাই আপনি একাধারে বাংলা বলতে পারেন না, অল্প ভাষাতেই সব বলার চেষ্টা করেন। আর যখন কোনো কথা 3-4 লাইনের বেশি বলার চেষ্টা করেন তখনই গোলমাল লেগে যায় আপনার কথায়। তারপর বাংলা আর ইংরেজি দুইটাই মিশিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলেন। অ্যাজ এক্সাম্পল, আপনার শেষের কথাগুলোই মনে করে দেখুন, সেখানে বাংলা কতটুকু বলেছেন আর ইংরেজি কতটুকু বলেছেন। আফরা স্তব্ধ ফারহানের বিচক্ষণতা দেখে। এটা আসলেই সত্য যে সে একাধারে বাংলা বলতে পারে না, তবে আজ পর্যন্ত কেউই ওর এই দুর্বলতাটি ধরতে পারেনি। তাহলে ফারহান কীভাবে বুঝলো? ফাহিম অবাক নেয় বলল, আর ইউ সিরিয়াস ফারহান? কেননা আসলে ওর কথায় আমি কোনো খুদ লক্ষ্য করিনি। আমি খেয়াল করেছি বেশ কয়েকবার। সো মিস আফরা, আপনি মানতে বাধ্য যে আপনি হয়তো অনেক ভালো বাংলা বুঝেন, তবে ভালো কথা বলতে পারেন না। আফরার দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বিড়বিড়িয়ে ফারহানের উদ্দেশ্যে বলে উঠল, বাস্টার্ড একটা। আফরার ইচ্ছে করতেছে এই অভদ্র অসভ্য মানুষটাকে ধাক্কা মেরে খাদে ফেলে দিতে। মিসেস নাবিলা হয়তো এই জন্যই ওর ঠোঁটকাটা স্বভাবের জন্যই ওকে দেখতে পারে না। ফারহান এবার হাত ঘড়ি দেখে ব্যস্ত হয়ে উঠল হঠাৎ। হাতে সশব্দে তালি দিয়ে বলে উঠল, অনেকক্ষণ হয়েছে এখানে আছি, এবার ফিরে যেতে হবে আমায়। আজ চেয়ারম্যানের বাড়িতে কাজ আছে আমার। এভাবে চেয়ারম্যানের বাড়িতে যাবে নাকি? জামা পাল্টাবে না? ফাহিমকে শীতল গলায় প্রত্যুত্তর দিয়েই ফারহান প্রস্থান করলো জায়গাটি। আফরার কাছে এখন কেমন যেন বিরক্তির লাগছে সব কিছু। তাই ফাহিমের সাথে তাড়াতাড়ি সেও রওনা হলো নেলসন টি এস্টেটের উদ্দেশ্যে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে গোল বৈঠকে বসে আছে সবাই। ঘড়ির কাঁটা ক্রমাগত ঘুরে সময় পার করছে, তবু বৈঠককারী ব্যক্তিবর্গের একজনের মধ্যেও কোনো রকম কোনো কথা নেই। ছাত্রদলের প্রধান নেতা নিয়াজি সাহেব তার সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিয়ে বসে আছেন নীরবে। চেয়ারম্যান সাহেব শান্ত থাকলেও ওনার ব্যক্তিগত সহকারী হাসান সাহেবের কপাল বেয়ে ছুটছে তর তর করে ঘাম। অনবরত পানি খেয়েও যেন শান্ত হচ্ছেন না। এক পর্যায়ে ওনার বোতল শেষ হতেই হঠাৎ খেয়াল করলো কেউ ওনার দিকে বোতল এগিয়ে দিয়েছে। হাসান সাহেব তাকালেন সেদিকে। আগন্তুকটি বলে উঠল, খেয়ে নিন হাসান সাহেব, আপাতত পানি আমার থেকে আপনার বেশি দরকার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এমন গম্ভীর কণ্ঠে তটস্থ হয়ে পড়লেন হাসান সাহেব, যেন আগেই সে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে আজ ওনার কপালে শনি আছে। হাসান সাহেব ভয়ার্ত চোখে তাকালেন ব্যক্তিটির দিকে। মানুষটা ফারহান। গেরুয়া রঙের পাঞ্জাবির হাত ভাঁজ করে বসে আছে ভ্রুক্ষেপহীনভাবে, তবে ঠোঁটে বরাবরের মতো চাপা হাসি। বড় বড় চোখজোড়ার তীক্ষ্ণ নজর যেন নিমিষেই ভস্ম করে দিতে পারবে। হয়তো গোসল সেরে এখানে এসেছে বলে অত্যন্ত গোছালো মনে হচ্ছে। এমন তাগড়া সুদর্শন যুবকের কথায় যে মধ্যবয়স্ক হাসান সাহেবও এতটাও ভয় পেয়ে যাবেন, বিষয়টা হয়তো হাসান সাহেবের নিজেরও কল্পনায় ছিল না। কী উদ্দেশ্যে এই গোল বৈঠক করতে বললেন সেটা আগে পরিষ্কার করুন নিয়াজি সাহেব। চেয়ারম্যানের শান্ত কণ্ঠ। ফারহান এবার হাসল কিঞ্চিত, অতঃপর রাগ বাড়িয়ে বলে উঠল, আপনার নাকের নিচে কি ধরনের কাজ হচ্ছে সেটা আপনার চোখে ধরিয়ে দেওয়ার জন্য। যুবকের সাহসিকতা দেখে অবাক না হয়ে পারলেন না চেয়ারম্যান সাহেব। নিয়াজি সাহেবকে তাই প্রশ্ন করলেন, এই ছেলে কি আপনার দলের কোনো নেতা টেতা নাকি? বয়স তো অল্প মনে হচ্ছে, তবে এমন ঠোঁটকাটা স্বভাবের হলে যে সামনে বিপদে পড়বে ধরিয়ে দেবেন না। সে আমার দলের কোনো নেতা টেতা না, আমাদের বাস্তিটির ছাত্র দলের হয়ে কাজ করে। রাজনীতি করার ক্ষমতা আছে দেখে উপর পক্ষের অনেকেরই নজর কেড়েছে। ফারহান জুবায়েদ, তবে কখনোই কোনো দলের হয়ে সে রাজনীতি করেনি। আর এরকম অতুচ্ছ বিপদ তার কাছে তুচ্ছ। নতুন নতুন চেয়ারম্যান তো, তাই এই যুবকটাকে চিনতে পারেনি। ফারহান টেবিলে শব্দ করে বলে উঠল, ওকে, এবার মেইন পয়েন্টে আসি। চেয়ারম্যান সাহেব, সরকার যে ডোনেশন দিয়েছে নদীতে বাদ দেওয়ার জন্য সেটা কৃপা করে দেখে নিন। আপনার লোকজন বিশাল অঙ্কের টাকা এখান থেকে উড়িয়ে বহু বাচ্চাদের সাথে সংসার করছে, সে খেয়াল কি আছে? মুখ সামলে কথা বলো ছেলে, প্রমাণ আছে তোমার কাছে? ফারহান হেসে চেয়ারে আয়েশ করে বসলো। এবার একটা ফাইল ওনার দিকে এগিয়ে বলে উঠল, এই নিন ব্যাংক ব্যালেন্সের ডকুমেন্ট, আর আপনাদের মার্কেট প্রাইজের কপিও আছে এখানে।
এগুলোই আপনার জন্য যথেষ্ট। বিষয়টা দেখুন চেয়ারম্যান সাহেব, অন্যত্র কি করতে পারে তা আপনার ধরার বাইরে। অ্যান্ড লাস্ট কথা, কল মি ফারহান। এসব ছেলে টেলে বলা চলবে না। দম ফেললেন চেয়ারম্যান সাহেব। ফারহানের তীক্ষ্ণ কথাবার্তায় শরীর কেঁপে উঠছে তার। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফারহান গোল বৈঠক ত্যাগ করল। পেছন পেছন বেরিয়ে গেল সাব্বির, শামসু এবং নিয়াজি সাহেবও। চেয়ারম্যান এবার সূক্ষ্ম চোখে হাসান সাহেবের দিকে তাকালেন। ভয়ে ওনার অবস্থা আধমরা, কেননা তিনিও এই দুর্নীতির মধ্যে সামিল, যা ফারহান ধরতে পেরেছে আর কখনোই ওনাকে ছেড়ে দেবে না। চেয়ারম্যান সাহেব পাঞ্জাবির ওপরে দুটো বোতাম খুলে চেয়ারে শরীর এড়িয়ে দিলেন। এবার জড়ানো গলায় বললেন, এর আগে ব্যবস্থা নিতে হবে, না হলে ভবিষ্যতে বিপদ হয়ে যাবে আমার। এখন প্রায় পড়ন্ত সন্ধ্যা। ইলার দুজন বান্ধবী এসেছে আজ আফরার সাথে দেখা করতে। মেয়ে দুটির নাম রিমি আর সোহা। ওরা সবাই একসাথে পড়ে। আফরা বেশ কৌতূহল নিয়ে মেয়ে দুটিকে ড্রয়িং রুমে দেখালো। কথাও হলো বেশ। আফরা অত্যন্ত মিশুক প্রকৃতির, অনেক সহজেই সবার সাথে মিশে যেতে পারে। তাই অল্প সময় ব্যয় হওয়ার পরই ওরা আফরার সাথে মিশে গেল। অতঃপর শুরু হলো জম্পেশ আলাপ। তন্মধ্যে সোহা আফরাকে জিজ্ঞেস করলো, আপু, তোমার কেমন টাইপের লাইফ পার্টনার পছন্দ? এর উত্তর দেওয়ার জন্য আফরা ভাবল কিছুক্ষণ, কেননা এই ব্যাপারে অতটা গভীরভাবে ভাবেনি সে। ওর কাছে রিলেশন ছিল টাইম পাসের মতো, সেখানে বিয়ের মতো চিন্তা ভাবনা তো ওর কাছে কল্পনাতীত ব্যাপার। আফরা মৃদু হেসে বলল, এমন টাইপের মানুষ যার জন্য কখনো আমাকে যেন চেঞ্জ হতে না হয়, আমি যেমন ঠিক তেমন ভাবেই ভালোবাসবে আমায়। আফরার এই উত্তরটি বেশ পছন্দ হলো ইলা সহ সোহা আর রিমির। রিমি এবার ফিসফিসিয়ে বলল, আমার তো ফারহান ভাইকে অনেক ভালো লাগে, যদি পারতাম না ওনাকেই বিয়ে করে নিতাম। আফরা ঠোঁট চেপে হাসল রিমির কথায়। সকালে ফারহানের কথাগুলো মনে হতে অন্যরকমও লাগছে বেশ। টি শার্টটা এখনও ফেরত দেওয়া হয়নি তাকে। আফরা মিনমিনিয়ে বলে উঠল, এই মানুষটাকে যে বিয়ে করবে তার লাইফ খালাস। রাতে আফরাকে ডিনারের জন্য অনেক জোরাজোরি করলো মিসেস নাবিলা, কিন্তু কোনো ক্রমেই উনি আফরাকে খাওয়াতে পারলেন না। আফরার আজ মনক্ষুণ্ণ। মেয়েটাকে এত মনমরা হয়ে থাকতে দেখে মিস্টার রিফাস প্রশ্ন করলেন, কি হয়েছে আফরা, শরীর খারাপ করছে? না আঙ্কেল, আমার আজ আসলে কিছু খেতে ইচ্ছে করছে না, আপনারা খেয়ে নিন। কথাটি বলে ড্রয়িং রুম প্রস্থান করেই সে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। আজ দিনটা বড্ড একঘেয়ামিতে অতিবাহিত হয়েছে। কারণটি আফরার অজানা। যদিও আজ অনেক দিন পর দাদের সাথে কথা হয়েছে, তবুও যেন মনে শান্তি নেই। অজানা এক অস্থিরতা কাজ করছে। আফরা চোখ বুজিয়ে নিজেকে স্থির করার চেষ্টা করল ক্রমাগত। পুরো রুম নীরব, শুধু ফ্যানের শব্দটাই একটা আওয়াজ সৃষ্টি করছে। আফরার আজ বড্ড মনে পড়ছে ওর নিজের জন্মস্থানের কথা, ফ্রেন্ডসদের কথা, ওয়াশিংটন ডিসির প্রত্যেকটি রাতের অভাবনীয় সৌন্দর্যের কথা, এরিকের কথা। হয়তো এরিককে আফরা ভালোবাসেনি, তবে মানুষটাকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বলে মানত সে। সামার ক্যাম্পিং, সিয়াটল ট্রিপ, লস অ্যাঞ্জেল ট্যুর, এগুলোর কথাও খুব মনে পড়ছে। আফরার অবচেতন মন হঠাৎ বলে উঠল যে সে নিজে দোটানায় ভুগছে। এভাবে জীবন চলে না। তাহলে জীবন চলে কিভাবে? নিজের জন্মস্থান ছেড়ে এক অন্য দেশ, যে দেশটা ওর বাঙালিয়ত্বের পরিচয় বহন করছে, এখানেই এই প্রথম জীবন সম্পর্কে ভাবতে বসলো আফরা। যে জীবন বলতে কি বোঝায়? এটা কি শুধুই উপভোগ করতে হয় নাকি অন্য কিছু? আমেরিকা ব্যস্ততম দেশ, সেখানে কাজ আর ক্যারিয়ারটাই সবার ঊর্ধ্বে। তারপর হলো অন্য কিছু। তবে এই প্রথম আফরা অনুভব করলো জীবনটা উপভোগ করতে হলে একজন মানুষ প্রয়োজন। নিতান্তই আপন হতে হবে সেই মানুষটা। আচ্ছা, ফারহান কি এরকম কেউ হতে পারবে? আফরার মনে পড়লো ফারহানকে ওর টি শার্টটি ফেরত দেওয়া হয়নি। উঠে বসলো সে। আগামীকালই ওর টি শার্ট ওকে ফেরত দিতে হবে। ফারহান নেলসন টি এস্টেটে ফিরে আসলো রাত 1:30টার কাছাকাছি। আশপাশ প্রচণ্ড নীরব। এই অন্ধকারে কাঁচা রাস্তা দিয়ে হেঁটে আসাটা অনেক কষ্টকর হলেও ফারহানের অভ্যেস আছে রাত বিরাতে হাঁটাচলা করার। তবে আজ ওর মন কিছুটা বিষণ্ণ। হাজারো ব্যস্ততার ভিড়েও এই সময়টার কথা সব সময় মনে থাকে ফারহানের। আজ ওর জন্মদিন, তবে শুভেচ্ছা জানানোর মতো কোনো মানুষও নেই। কত বছর ধরে যে নিজের জন্মদিন ফারহান পালন করে না, বলতে গেলে ব্যাপারটা প্রায় ভুলেই গিয়েছে সে। এছাড়া কী করার আছে ওর? মা বাবা তো আর নেই যে ওর যত্ন নেবে। ফারহান জামা কাপড় পাল্টে কাউচে বসে পড়ল বারান্দায়।
এক হাতে চায়ের কাপটি রেলিংয়ের উপর রেখে দিল সন্তর্পণে। বাইরে ঝপাঝপ বাতাস বয়ে চলেছে, হয়তো বৃষ্টির পূর্বাভাস। ফারহানের হঠাৎ মনে পড়ে গেল ওর ছোট্টবেলার এক স্মৃতির কথা। একবার এমনই এক রাতে বেশ জ্বর হয়েছিল ওর মায়ের। বাবা চাচুর সাথে ব্যবসার কাজে ঢাকা গিয়েছিল। ছোট্ট ফারহান দুশ্চিন্তায় পড়ে যায় এতে। কী করবে বুঝে উঠতে পারছিল না, কেননা বাসায় তখন আর কেউ ছিল না। ফারহান সে রাত বৃষ্টিতে ভিজে ডাক্তার চাচার কাছে গেল। পরে উনি ওষুধের নাম লিখে দিতেই ফারহান ওষুধ আনতে চলে গিয়েছে তোরাবগঞ্জ বাজারে। 12টার পর সারা বাজার জনশূন্য। কপাল করে একটি ওষুধের দোকান খোলা পেয়েছিল সে। তারপর ওষুধ নিয়ে পুনরায় ভিজতে ভিজতে সাইকেল নিয়ে চলে যায় বাড়িতে। ওর মার জ্বর সারি প্রায় শেষ রাতে, তখন আকাশটা শান্ত। এর মধ্যে ফারহান কাউচে ঘুমিয়ে পড়াতে মা তখন জ্বরের ঘোরেই ছেলের গায়ে কাঁথা মুড়িয়ে দিতে ভোলেনি। ছেলের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছিলেন তিনি। ফারহানের সেই স্মৃতির কথা মনে পড়তে অজান্তেই তপ্তশ্বাস বেরিয়ে পড়ল এবার। সেই ভীত ছোট্ট ফারহান আর এই ফারহান নেই। সে এখন 29 বছর বয়সী এক যুবক, দেশের মানুষ আর ছাত্রদের জন্য সর্বস্ব দিয়ে কাজ করা এক তরুণ রাজনীতিবিদ। ফারহান কাউচের পাশ থেকে গিটারটি হাতিয়ে নিল এবার। আজও গান গাইবে। ওর জন্মদিনের রাতে সব সময় বিষাক্ত সুরে গান গাওয়ার মতো এক প্রবল ইচ্ছে হয় ওর, তা ফুটিয়ে তোলে নিস্তব্ধ সুরে। ফারহান গিটারের সুর তুলল এবার। চোখ বন্ধ করে গিটারের তারে আঙুল নাচিয়ে একের পর এক সুর ভাসিয়েই যাচ্ছে। সারা চা বাড়ি নিস্তব্ধ। অদূরে করই গাছের জঙ্গল থেকে শিয়ালের ডাক পরিবেশটায় আরও তুমুল করে তুলেছে। সেই সাথে তো রয়েছে চা বাড়ির আষাঢ়ের হাওয়া। হঠাৎ বিদ্যুৎ চমকানো তালে আধার দরজায় একটি অবয়ব দেখতে পেল ফারহান। চিরচেনা এই জায়গাটিতে এই দৃশ্য ফারহানের কাছে নতুন। ফারহান মলিন চোখে এক পলকই অবয়বটির দিকে তাকিয়েই রইল। অতঃপর গিটারে বাজানো বন্ধ করে বলে উঠল, কেন এসেছেন আফরা? আফরা আলতো হাসল এবার। ফারহান নির্বিকার, শীতল চোখে জোড়া এক মনে হাতের গিটারটির দিকে। আফরা অবাক হওয়ার ন্যায় বলে উঠল, বাবা, আপনার সিক্স সেন্স অনেক ভালো তো। আমার অবয়ব দেখিয়ে বুঝে নিলেন যে এটা আমি। এত রাতে আপনি ছাড়ার কারো দুঃসাহস নাই যে আমার এখানে আসতে পারবে। আচ্ছা, কেন এসেছেন এটা বলুন। আফরা বাক বিলম্ব না করে বসে পড়ল ফারহানের ঠিক মুখোমুখে। তুমুল ঝড়ো হাওয়ায় আফরার বাঁধা চুলগুলো মুখের কাছে আছড়ে পড়ছে বারবার। সে রাতের মতো এবার স্লিভলেস টপস আর হাফ প্যান্ট পরেনি, বরং ফুলহাতা নাইট ড্রেস পরে আছে। হয়তো সেদিনকার ফারহানের কড়া কথায় আফরা এগুলো পড়েছে। বিষয়টা ফারহানের ভালো লাগলো। মেয়েটা চঞ্চল প্রকৃতির হলেও সবার কথা শোনে। আফরা বলে উঠল, আপনি এমন কেন? কেমন? এই যে দাম্ভিক আর বদমেজাজি টাইপ। আমি এসেছি এত রাতে, কই বলবেন আফরা আসুন গল্প করি। ফাহিম আর ইলা হয়তো এমনটাই বলতো, তবে আপনি তো আবার মিস্টার কমরেড, কথা তো আর মুখ দিয়ে বের হয় না আপনার। শেষ কথাটা ব্যঙ্গ করে বলল আফরা। ফারহান ভ্রু কুচকালো আফরার এমন সহসা কথাগুলো শুনে। শীতল কণ্ঠে বলল, এই জন্যই ওরা ফাহিম আর ইলা এবং আমি ফারহান। ওদের মা শিক্ষা দিয়েছে কিভাবে মেহমানদের সাথে কথা বলতে হয়, আর আমার মা শিক্ষা দেয়নি, তাই আমি এমন। আফরা চুপ হয়ে গেল। এই মানুষটার সাথে মজা করাটাই বেকার। ফারহান নিঃশব্দে বসে রইল এবার। আফরার গহীন দৃষ্টি ওকে এক অন্য ঘুরে নিয়ে যাচ্ছে। গিটারটা রাখতেই আফরা স্থির কণ্ঠে বলল, আপনার এই বিষাক্ত সুরের মায়া জালেই তো আবদ্ধ হয়ে আসলাম এখানে, আর এখন এই গিটারটাই আপনি রেখে দিচ্ছেন? ফারহান মৃদু গলায় বলল, আমার তখন ইচ্ছে হচ্ছিল গিটার বাজানোর, এখন আর ইচ্ছে করছে না, তাই রেখে দিচ্ছি। ফারহান উঠে দাঁড়ালো এবার। আফরার হাত ধরে টেনে ওঠালো ওকেও। আফরার চাহনি নিবিড়, বাতাসের তালে কেঁপে উঠছে ওর ঠোঁট জোড়া। এই শ্রীমঙ্গল জায়গাটি বারবার ওকে অজানা মায়ায় হারিয়ে দিচ্ছে। সেই সাথে ফারহান নামের মানুষটাও। বিদ্যুৎ চমকাচ্ছে বারবার, সেই সাথে বারবার উজ্জ্বল ফর্সা হয়ে উঠছে ফারহানের শ্যামলা মুখ। কি ঘোর লাগানো তার দৃষ্টি! দেখেই অজানা এক জগতে হারিয়ে যাওয়া যায়। আফরা এবার প্রশ্ন করলো, আচ্ছা, আপনি এখানে কাউকে আসতে দেন না কেন? কারণ আমার ব্যক্তিগত জায়গায় কারো হস্তক্ষেপ আমি পছন্দ করি না। আফরা কিছুটা অবাক হয়ে গেল ফারহানের কথায়, তাই আবার জিজ্ঞেস করলো, ব্যক্তিগত জায়গা মানে? ফারহান হাসলো কিঞ্চিত, তারপর মৃদু গলায় বলল, চাচুরে বাংলো বাড়িটি ছাড়াই পুরো নেলসন টি এস্টেটটি
আমার। অবাকের সীমা যেন আরও অতিক্রম করলো আফরার। সে তো মনে করেছিল যে জায়গাগুলো সম্পূর্ণ মিস্টার ইফাজের, ফারহান শুধু এখানে দায়িত্বে আছে, কিন্তু হলো উল্টো। হঠাৎ অনিশ্চিত ভাবনার মুখোমুখি হয়ে আফরা স্থির হয়ে গেল। নরম গলায় বলল, তাই তো বলি, রাজনীতি করে আপনার দিন চলাটা সহজ না। আপনার ইনকাম তো সবই টি স্টেট থেকেই, তাই না? হ্যাঁ। ফারহান বলে উঠল। আফরা হঠাৎ তীক্ষ্ণ চোখে ফারহানের দিকে তাকালো। আফরা এতক্ষণে খেয়াল করেছে ফারহান কিছুটা বিরক্ত আফরার উপস্থিতিতে, তাই জড়ানো কণ্ঠে বলল, আমি বুঝি না আপনি আমায় এত বিরক্ত মনে করেন কেন? আজব, আমি কি আসলে বিরক্তিকর কেউ? শুধু বিরক্তিকর বললে ভুল হবে, মহা বিরক্তিকর। আপনার মতো পাগলাটা মেয়ে আমি কখনো দেখি নাই। রাতে গিটারের সুর শুনেছেন দেখে এভাবে এখানে এসে পড়তে হবে? কেউ দেখলে কি হবে? ফারহানের প্রখর গলা। আফরা গোল গোল চোখ করে বলল, তো লুকিয়ে আসবো নাকি? লিসেন, এই আফরা লুকিয়ে টুকিয়ে কাজ করার মানুষ না, বুঝছেন? ফারহান তপ্ত শ্বাস ছাড়লো এবার। এখন কথা বাড়ালেই কথা বাড়বে, যাতে দাঁত চেপে তাই বলে উঠল, আপনি প্লিজ এখান থেকে যাবেন। আফরা হঠাৎ কিছু একটা ভেবে খুব কাছাকাছি এসে দাঁড়ালো ফারহানের। কিছুটা পা উঁচু করে। ফারহান তখনও স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখের বিরক্তি ভাবটা উবে গেল কর্পূরের ন্যায়। আফরার ঠোঁটে স্মিত হাসি। ফিসফিসিয়ে বলে উঠল, যাবো না আমি। দরকার পড়ে সারা রাত আপনার হন্টেড হাউসেই থাকবো। কি করবেন এবার আপনি? ইতিমধ্যে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। প্রচণ্ড বাতাসের সমাহারে সর্বত্র উত্তাল। ফারহান অনুভব করতে পারছে এই মেয়েটার জন্য অজান্তেই ওর হৃদয়ে চিনচিন ব্যথার উপদ্রব। হলোটা কি ফারহানের? এতদিন সবার সামনে শক্তপোক্ত যুবক হিসেবে প্রতিষ্ঠিত করলেও আজ এই ভিনদেশি মেয়েটার প্রতি এতটাই দুর্বল যে বারবার নির্বাক হয়ে যায়। ফারহান সামলে নিল নিজেকে। কাট গলায় বলল, জানেন, আমার এই জায়গায় আসা সবার জন্য নিষিদ্ধ। তবুও আপনি বেশ কয়েকবার আসার মতো দুঃসাহস করেছেন, আর এখন বলছেন যে এখান থেকে যাবেন না। সত্যি বলতে আপনার মতো উইয়ার্ড গার্ল দেখা আমার জন্য সৌভাগ্যের না দুর্ভাগ্যের সেটাই বুঝতে পারছি না। সেটা আমার দেখার বিষয় না। তবে একটা বিষয় ভাবলাম যে আমি বোধহয় 3 দিন আপনার কথা অমান্য করাটা অনেক বাড়িয়ে দিয়েছি, তাই না মিস্টার কমরেড? ডোন্ট কল মি কমরেড। আফরা হাসল কিঞ্চিত, মৃদু কণ্ঠে বলল, আমি এবার আবারও আপনার কথা অমান্য করব, কেননা আমার সাধ্য নেই আপনাকে ফারহান নামে ডাকার। ফারহান কিচ্ছু বলল না এবার। আফরার সাথে কথা বাড়ালেই আফরা খুঁটি মেরে এখানে বসে থাকবে, তাই এড়িয়ে চললেই ভালো হবে। ফারহান নিঃশ্বাস ছাড়ল বার কয়েক। এই প্রথম আফরা মেয়েটা ওর চিন্তা ভাবনাকে অন্য মোড়ে নিয়ে যাচ্ছে, যেদিকে ফারহানের দিন চলে যায় রাজনীতির মাধ্যমে। রাজনীতি, হ্যাঁ, এই রাজনীতি জিনিসটাকেই ও জীবনের মূল মন্ত্র বানিয়ে রেখেছিল। পারিবারিক ঝামেলার পর ছাত্র জীবনে ছোট্টভাবে এসবই যুক্ত হলেও ওর বিচক্ষণতা আর দূরদর্শিতার জন্য উপর মহলের অনেক নজর কেড়ে নেওয়াতে ফারহানের নাম ডাক অনেক বেড়ে গিয়েছে শ্রীমঙ্গলে। সিলেট বিভাগের যত অঞ্চল আছে কম বেশি সব পার্টিতেই ওকে আহ্বান করা হয় তাদের দলে নিযুক্ত করার জন্য। কিন্তু এসবে দৃষ্টি না দিয়ে ফারহান নিঃস্বার্থে কাজ করে যাচ্ছে সবার জন্য। এভাবেই চলছে দিনকাল। তবে এই প্রথম ফারহান এমন একজন মেয়ের মুখোমুখি হলো যে পুরোটাই ওর বিপরীত তাদের জীবনাচার আর খাদ্যাভ্যাসও। তবুও মেয়েটার জন্য এক প্রথম ফারহান বুঝতে পারল যে রাজনীতি জীবনের সব কিছু না, এর বাহিরেও একটা আলাদা জগৎ আছে। সেটা সুন্দর কিনা সে জানে না, তবে সেটা উপভোগ্য। আফরা এবার প্রশ্ন করল, কি হলো আপনার? ধ্যান ভাঙল ফারহানের। আফরা মেয়েটার ওর অনিশ্চিত জীবনের উপস্থিতি কেমন যেন বিষিয়ে তুলছে, তাই ফারহান কঠোর গলায় বলল, আপনি চলে যান এখান থেকে। আনন্দিত মনটা নিমিষেই খারাপ হয়ে গেল আফরার। ফারহান এমন ভাব করছে যেন আফরার এমন খারাপ মন হওয়াটা ওর কাছে কিছুই না। অজান্তেই আফরার মনে এক করুণ হাহাকার জন্মালো। আচ্ছা, ফারহানের উপস্থিতি আফরার যেমন ভালো লাগে, সেভাবেই কেন আফরার উপস্থিতিটা ফারহানের কাছে ভালো লাগে না? একটা সুপ্ত অভিমান জেগে বসলো ওর মনে, যার কথা ফারহানের অজানা। আফরা মলিন গলায় বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আর এই নিন আপনার টি শার্ট। আর কখনো আপনার ব্যক্তিগত জিনিসে এইভাবে আমায় দিবেন না আপনি। ফারহান সেদিকে না তাকিয়ে বলল,
এটা এখন আর আমার প্রয়োজন নেই। আপনি চাইলে আপনার কাছে রাখুন, নয়তো ফেলে দিন, সেটা আমার ব্যাপার না। ফিজালো হাসি দিল আফরা। অবাধ্য বর্ষণধারার ন্যায় সিক্ত হয়ে উঠছে ওর চোখজোড়া। ঠোঁট দুটো হালকাভাবে চেপে শার্টটা আবার নিজের হাতের মুঠোয় আটকে নিল। তারপর সময় বিলম্ব না করে ধীরে ধীরে বৃষ্টিতেই চলে গেল বাংলোর দিকে। গতরাতের বৃষ্টির তাণ্ডবের পর সকালে আকাশ অনেক পরিষ্কার। কড়া রোদ্দুরের রশ্মিতে সারা শ্রীমঙ্গল যেন খাঁ খাঁ করছে। চা বাগানে কর্মরত উপজাতিদের অদূরেই দেখা যাচ্ছে কাজ করতে। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।